হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অষ্টম অধ্যায় জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা নিয়ে। তো দেখো, পূর্ববর্তী ক্লাসে আমরা কি করেছি, জিনতত্ত্বকেই এবং তোমার গ্রেগর জোহান মেন্ডেলের যে তার গবেষণা আছে সেগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা কি করব দেখো, আজকে আমরা যে তোমার জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যা আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, যে মেন্ডেলের গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল কি প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সমূহ পর্যবেক্ষণ। তো এগুলো আসলে কি? তো দেখো, তোমরা মাঝে মাঝে জানো কি যে জীবদেহে প্রাথমিক স্তরে জিনের মাধ্যমে কি হয়, বংশ হতে বংশস্তরে কিছু বৈশিষ্ট্য কি হয়, স্থানান্তরিত হয়। ধরো একটা জীবের একটা বৈশিষ্ট্য আছে, সেটা তার পরবর্তী জীবেও স্থানান্তরিত হলো, অর্থাৎ এই জীবটা ধরো উঠতে পারে, এই বৈশিষ্ট্যটা তার পরবর্তী জীবের ভিতরেও যাবে। তো দেখো, যেমন ফুলের রং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় মেন্ডেল কি লক্ষ্য করেন, মটরশুঁটি ফুলের রং হয় সাদা নয়তো বেগুনি, অর্থাৎ এই দুই কালারের হবে, এর বাইরে কিছু হবে না। অর্থাৎ একটি নির্দিষ্ট জিন কি করে ফুলের রং নির্ধারণ করে থাকে। তো দেখো, প্রতি স্বতন্ত্র উদ্ভিদেরও প্রত্যেকটি জিনের কি আছে, দুটি প্রতিরূপ আছে, যার একটি পিতা থেকে আসে এবং অন্যটি মাতা থেকে আসে। তো জিনের এই প্রতিরূপকে কী বলা হয়, অ্যালিল। অর্থাৎ তার জিনটা কীরকম হবে এবং জিনটা তোমার বৈশিষ্ট্যটা কীরকম হবে সেগুলোকে আমরা কী বলবো, অ্যালিল। তো দেখো, এই ডিপ্লয়েড জীবে দুটি অ্যালিল একই রকম বা ভিন্ন রকম হতে পারে। অর্থাৎ ডিপ্লয়েড জীব বলতে বোঝায় মানুষ, বিভিন্ন পশু পাখি, এদেরকে বলা হয় ডিপ্লয়েড জীব। অর্থাৎ এদেরকে অ্যালিল একই রকম হতে পারে, আবার ভিন্ন হতে পারে। তো যদি অ্যালিল দুটি একই রকম হয় তখন তাকে আমরা কি বলবো, হোমোজাইগাস। আর যদি এই অ্যালিল দুইটায় ভিন্ন রকম হয় তাহলে আমরা তাদেরকে বলবো হেটারোজাইগাস। তো কোনো নির্দিষ্ট জীবের অ্যালিলগুলো তার জিনোটাইপ এবং দৃশ্যমান বাহ্যিক বৈশিষ্ট্যকে কী বলবো আমরা, ফিনোটাইপ। অর্থাৎ জীবের জিনের বৈশিষ্ট্যটা কীরকম সেটাকে বলা হবে কি, জিনোটাইপ, এবং তার বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হবে কি, ফিনোটাইপ। তো দেখো, যে হেটারোজাইগাস জীবের ভিন্ন অ্যালিল দুটির যে অ্যালিলটি বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অর্থাৎ ফিনোটাইপে প্রাধান্য বিস্তার করে যেটা বেশি, সেটাকে কি বলে, জিন নামে সেটা পরিচিত। তো দেখো, এই মেন্ডেল কী করে লম্বা ও খাটো উদ্ভিদের পরীক্ষায় F1 প্রজন্মের সব কয়টি উদ্ভিদ লম্বা হয়েছিল, কারণ উদ্ভিদের লম্বা লক্ষণটি অ্যালিলটি তখন কী ছিল, প্রকট ছিল। অর্থাৎ এই বৈশিষ্ট্যটা তখন প্রকট ছিল। প্রকট মানে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত পায়, আর প্রচ্ছন্ন হচ্ছে যেটা প্রকাশিত হয় না। যেমন অপরদিকে যে জিনটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশিত করেনি সেটাকে কী বলা হয়, প্রচ্ছন্ন। তার মানে প্রকট আর প্রচ্ছন্ন বলতে আমরা কী শিখলাম, যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে সেটাকে আমরা কী বলবো, প্রকট, অর্থাৎ যে প্রকাশিত হবে। আর যেটা প্রকাশিত হবে না সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রচ্ছন্ন। তো আগে উদাহরণে আমরা সেটি খাটো উদ্ভিদের জিন ছিল। তো দেখো এরপরে কী আছে, যে মেন্ডেলের মতবাদ দেওয়া হয়েছে। অর্থাৎ মেন্ডেল নিজে কোনো মতবাদ প্রবর্তন করেনি, তিনি শুধু গবেষণাপত্রে সংকরায়ন সংক্রান্ত পর্যবেক্ষণ, তত্ত্বীয় পরিসংখ্যানিক ব্যাখ্যা দিয়েছিলেন। তো পরবর্তীকালে যে কার্ল করেন্স এবং মেন্ডেলের গবেষণাকে কী করছে, পুনর্ভাবে আবিষ্কার করেছিল, এবং মেন্ডেলের যে আবিষ্কারটাকে বংশগতির মৌলিক সূত্র হিসেবে তারা যোগ্য হিসেবে প্রচার করে। যেহেতু সূত্রটি মেন্ডেলের গবেষণার উপর ভিত্তি করে রচিত, তাই এই সূত্রটিকে কী বলা হয়, মেন্ডেলের সূত্র বলা হয়। তো দেখো, মেন্ডেল সময় আধুনিক জিনতত্ত্ব আবিষ্কৃত হয়নি বলে তখন এটাকে কী বলা হতো, জিনের ভূমিকাটিকে ফ্যাক্টর হিসেবে বর্ণনা করা হয়েছিল। তো নিচে দেখো এই দুইটা সূত্র বর্ণনা করা হয়েছে। তো দেখো, প্রথম সূত্রকে কী বলা হয়, পৃথকীকরণ সূত্র বা ল অফ সিগ্রেশন। তো দেখো, এই সংকর বা হাইব্রিড জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টরগুলো বা জিনগুলো কী হয়ে থাকে, পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, এবং জননকোষ সৃষ্টির সময় কী করে, এরা পৃথক হয়ে যায়। অর্থাৎ জীবের যে বিভিন্ন যে লক্ষণের যে ফ্যাক্টর বা জিনগুলো তখন যদি মিশ্রিত বা পরিবর্তন না হয় তখন সেটা কী হবে, পাশাপাশি থাকবে, এবং জননকোষের সময় এটা আলাদা হয়ে যাবে। তো দেখো, আধুনিক জিনতাত্ত্বিক ব্যাখ্যায় কী বলা হয়েছে। তো আমরা এখন এই দুটি, যে মেন্ডেলের লম্বা ও খাটো বৃক্ষের সংকরায়নের বেলায় F2 বংশধরের 3:1 অনুপাতকে ব্যাখ্যা করব। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তার কী হয়েছে, F2 বংশধরের কিন্তু 3:1 অনুপাত হয়েছে। তো ধরে নেই লম্বা মটরশুটির জন্য দায়ী ঋণ হচ্ছে কি টি, এবং খাটো মটরশুটির জন্য দায়ী ঋণ হচ্ছে কি ছোটো হাতের টি। কাজে এই বিশুদ্ধ মটরশুটি গাছের অ্যালিল দুটি হবে কি, টিটি, অর্থাৎ যেটা বিশুদ্ধ গাছ এবং বিশুদ্ধ এবং লম্বা হবে, তার অ্যালিল দুটি হবে টিটি, এবং বিশুদ্ধ খাটো গাছ তার অ্যালিল কী হবে, দুইটাই টি। তো দেখো, যেহেতু দুটি অ্যালিল হুবহু একই রকম, তাই এরা কি হোমোজাইগাস। অর্থাৎ এরা কি, যদি ধরো বড় হাতের টি আর ছোটো হাতের একটা হাতে থাকতো তাহলে কী বলতো আমরা, হেটারোজাইগাস। কিন্তু দেখো, এখানে দুইটাটি বড় হাতের এবং দুইটাটি ছোটো হাতের, অর্থাৎ একই রকম দুইটায়, এই জন্য এদেরকে কী বলবো আমরা, হোমোজাইগাস বা একই রকম। এবং আগে আমরা কি করেছি, আগের মতো আমরা ধরে নিই F1 হচ্ছে প্রথম প্রজন্ম, এবং F2 হচ্ছে কি দ্বিতীয় প্রজন্ম। তো দেখো, বিশুদ্ধ যদি লম্বা মটরশুটি গাছটা ছিল যে টিটি, এখানে কি হয়েছে, এখানে যে মটরশুটি গাছের সঙ্গে অপর একটি বিশুদ্ধ গাছের মটরশুটি যেমন টিটি সংকরায়ন ঘটালে দুটি গাছের
পরাগায়নে কি হবে, লম্বা গাছের টি অ্যালিল খাটো গাছের টি অ্যালিলের সঙ্গে যুক্ত হয়ে কি করবে, অপত্য গাছের অ্যালিল দুটি হবে কি টি। তো এগুলো কীভাবে হলো, এগুলো চিত্র নিচে দেওয়া আছে, এগুলো আমরা একটু পরে দেখব। তো দেখো এরপরে কি হলো যে তখন টিটি হলো আর কিছু হওয়া সম্ভব নয়, তখন এই টি এর সাথে আর এই টি এর যখন মিল হবে। তো দেখো যেহেতু লম্বা গাছের অ্যালিল টি গুণী বৈশিষ্ট্য সম্পন্ন, তাই F1 বংশধরের সকল উদ্ভিদের কাণ্ড কী হবে, অর্থাৎ বড় হাতের টি এর মতো হবে, লম্বা হবে সবগুলো, এবং উভয় জিন দীর্ঘকাল একসঙ্গে থাকলেও বিনষ্ট বা ক্ষয়ভূত হয়ে যায় না এবং সক্রিয়তা বজায় রাখে। তো অপর দিকে দেখো F1 বংশধরের গাছগুলো নিজেদের ভেতর যদি পরাগায়ন করে, অর্থাৎ F1 এর যে উদ্ভিদগুলো হলো, যে সবগুলো আমরা যে গাছগুলো পেলাম, এরা যদি আবার নিজেদের ভিতরে আবার নিজেরা পরাগায়ন করে, তখন তাদের ভিতরে F2 প্রজন্মে কী হবে দেখো, জিনোটাইপ হবে টি, তারপরে বড় হাতের আর ছোটো হাতের টি, তারপরে ছোটো হাতের টি বড় হাতের টি, আবার দুইটাই হবে ছোটো হাতের টি। তো দেখো এই টি প্রকট অ্যালিল হওয়ার কারণে এই তিনটায় গাছগুলো কী হবে তখন, লম্বা আকৃতির হবে, এবং এটা শুধু হবে কি খাটো আকৃতির গাছ। তো দেখো এখানে অন্যভাবে বলা যায় প্রকাশিত বৈশিষ্ট্য এবং ফিনোটাইপের ভিত্তিতে F2 প্রজন্মের মাঝে লম্বা ও খাটো উদ্ভিদ অনুপাত কত হবে, 3:1। তো যেহেতু এখানে যেখানে বড়টি থাকবে সেইখানের গাছগুলো একটু লম্বা হবে, এবং যেখানে তোমার যদি একটা বড়টি থাকবে না সেখানে গাছগুলো খাটো হবে। তো দেখো এখানে যে ফিনোটাইপের ভিত্তি দেওয়া হয়েছে 3:1, তো এগুলো কীভাবে হলো, তো দেখো এখানে যেটা বিশুদ্ধ লম্বা গাছ ছিল সেইটাই আমরা আমাদের জিনোটাইপ কী হবে, জিনোটাইপ হবে বড় হাতের দুইটা টি, এবং যেটা ছোটো গাছ ছিল সেইখানে তোমার জিনোটাইপ হবে দুইটা ছোটো হাতের টি। তো দেখো আমাদের এইখানে থেকে ধরো একটা টি আসলো, এই যে একটা টি, আবার এইখান থেকে ধরো একটা টি আসলো, তো আমাদের এইখানে প্রথম প্রজন্মে কী হবে, প্রথম আমাদের উদ্ভিদগুলো হবে কি তোমার টি, অর্থাৎ একটা বড় হাতের টি একটা ছোটো হাতের টি। তো হলো, তো এখানে সকল উদ্ভিদ কী হবে প্রথমে লম্বা। তো এখন আমরা এইভাবে টি এর সাথে যদি দুইটা গাছের সাথে আমরা যদি কী করি, পরাগায়ন করি, তো আমরা তো প্রথমে ধরো এই দুইটা বীজ আছে, দুইটা গাছের থেকে আমরা করে এই বীজটা পেলাম। তো এরকম যদি আমরা তো অনেকগুলো বীজ পেলাম, তো এরকম যদি দুইটা বীজের মাধ্যমে আমরা কী করি, যদি পরাগায়ন করি, তখন কী হবে দেখো, তখন আমাদের ধরো ফিনোটাইপটা গিয়ে হবে আমাদের যে একটা হবে শঙ্কর লম্বা এবং আরেকটাও তাই। তো দেখো এখানে আমরা তো এটা পেলাম, তো এটা আমরা এই জায়গায় আনলাম, আবার আরেক জায়গায় যে পরাগায়ন করবে এর জন্য আমরা দুইটা এখানে আনলাম। তো এখান থেকে যদি আমরা এইগুলো যদি গেমের আলাদা করি তাহলে কী হবে, দেখে এখানে একটা বড়টি আছে একটা ছোটোটি আছে, আবার এখানে একটা বড়টি একটা ছোটোটি। তো দেখো এখানে আমরা কী করবো, প্রথমে এই বড়টি এর সাথে এই যে আমরা এখন ডান দিকের সাথে কী করবো, বড়টি এর সাথে ধরো এইটার সাথে আমরা এইটার একটা মিলাবো, আবার কি করব দেখো, আবার এটার সাথে এটার মেলাবো। তো একই রকমভাবে আমরা কি করব, আবার এই যে আবার ডান দিকের এটাও তো করতে হবে, এটার সাথে মেলাবো একবার এইটা, আবার এইভাবে মেলাবো এইভাবে। তো এর ফলে দেখো কি হয়, এর ফলে দেখো আমাদের উদ্ভিদগুলো কি হচ্ছে, ধরো এটার সাথে আমরা একবার এটা মেলাবো, আবার দ্বিতীয়টা মেলাবো হচ্ছে এই যে এটার সাথে এটা মেলালাম। তো দেখো আবার এটার সাথে এটার মেলালাম, আবার এটার এইভাবে গিয়ে আমরা এটার সাথে মেলালাম। এর ফলে দেখো আমাদের এই টি থাকলে গাছটা লম্বা হবে, আবার ছোটো হাতেরটি বড় হাতের টি, এখানে বড়টি আছে এই জন্য এটাও লম্বা হবে। আবার কি হলো এখানে দেখো, এখানে আবার দুইটা ছোটো হাতের টি হলো, এই জন্য গাছটা খাটো হবে, আর এখানে একটা বড়টি আছে এই জন্য এই গাছটা লম্বা হবে। তো এটা হচ্ছে কি মনো হাইব্রিড ক্রসে দুই প্রজন্মের কথা বলা হয়েছে। তো দেখো এই F2 প্রজন্মের সদস্যদের জিনোটাইপ বিশ্লেষণ করে দেখা যায় কি, তিনটি প্রকট লক্ষণধারী লম্বা গাছের মধ্যে একটি হোমোজাইগাস, অর্থাৎ একটা কি সেম, দেখো এই যে একটা হচ্ছে কি হোমোজাইগাস দুইটা বড় হাতের টি, আর বাকি দুইটি হেটারোজাইগাস, অর্থাৎ এখানে দেখো বড় ছোটো মিশ্রণ আছে, এই জন্য এদেরকে আমরা কী বলবো, একই রকম থাকলে আমরা কী বলবো, হোমোজাইগাস। এবং যদি ভিন্ন রকম থাকে লম্বা গাছে, দেখো যে এই তিনটা তো লম্বা গাছ, একটা দুইটা তিনটা, এইখানে দেখো একটা হচ্ছে তোমার হোমোজাইগাস, আর এইটা হচ্ছে কি তোমার হেটারোজাইগাস। এবং যে খাঁটি উদ্ভিদটি F1 প্রজন্মে প্রকাশিত ছিল এবং F2 প্রজন্মে T2 হিসেবে প্রকাশ করেছে, এটাও কিন্তু তোমার হোমোজাইগাস, অর্থাৎ একই রকম। তো একইভাবে যে গাছটি তোমার F1 প্রজন্মে অনুপস্থিত ছিল সেটাও কিন্তু F2 প্রজন্মে ফিরে এসেছে। এবং এ থেকে আমরা কি প্রমাণ পাই, F1 প্রজন্মে টি এবং টি একসঙ্গে থাকলেও যে পরস্পরের সক্রিয়তা বিনষ্ট হয়নি, এবং শুধু গ্যামের সৃষ্টির সময় এরা কী হয়ে গিয়েছিল, পৃথক হয়ে গিয়েছিল। তো দেখো এখানে আমরা যে চিত্রটা করা আমাদের মূলত আগে শিখতে হবে। তো এখানে যদি তোমার অন্যরকমও থাকতে পারতো, এখানে একটা ধরো ছোটো হাতের টি, ধরো এইখানে এইটি আবার ধরো একটা বড় হাতের টি, এইভাবে থাকতে পারতো, তখন আমরা কী করতাম, এখানে প্রথমে এইটি আলাদা করতাম, আলাদা করার পরে আমরা এটা কীভাবে করতাম, আমরা এটার সাথে একবার এটা দিতাম, আবার এটার সাথে দিতাম এইটা, আবার ধরো এইটি এর সাথে আমরা আবার একবার এইখানে দিতাম, আবার কি করতাম এটার সাথে আমরা আবার এটা দিয়ে দিতাম এইভাবে। তো দেখো এভাবে মূলত আমাদের এটা করতে হতো, তো এটার সাথে আবার দিতাম কি এইটা। তো
তো এইভাবে মূলত আমরা যে একটার সাথে একটা মেলানোর ফলে আমাদের এইরকম তৈরি হয়েছে। তো এইভাবে মূলত এগুলো করতে হবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাস আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।